জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এবং সেখানে কোন কোন প্রশ্ন থাকবে সেটিও তিনি উল্লেখ করেছেন। আমরা জানি যে জামায়াত ইসলাম সহ ৮ দলের একটি দাবি ছিল, ৫ দফা দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট হতে হবে, তা না হলে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। যমুনার সামনে এমন একটি কর্মসূচি তাদের ছিল। এছাড়া আজকে উল্লেখযোগ্য আরেকটি বিষয় ছিল যেটি নিয়ে সারা দেশে আলোচনা, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন নিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠার বিষয় ছিল। সেখানে ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী 17 নভেম্বর মামলার রায় ঘোষণা করা হবে। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। আসলে জামায়াতের যে অবস্থান ছিল সেই প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে এখন আসলে কি দেখছেন আপনি, কি মনে হয় আপনার কাছে? প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি জামায়াত ইসলাম তার সঙ্গে যে সঙ্গী দলগুলি তাদের যে যুগপৎ আন্দোলনের দাবি, সেই দাবির সঙ্গে এটার বৈপরীত্য আছে। ফলে আমার মনে হয় যে এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি তাদের সে আন্দোলন কন্টিনিউ করবেন নাকি সেটা করবেন না। তবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্যে আবার কিছু কিছু জায়গা আছে যেটি নিয়ে আবার নতুন তর্কও তৈরি হতে পারে। ফলে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত যথাযথ ভাবে আসলে সমস্যাটা সমাধান করা সম্ভব হয়নি। তারপরেও যদি ভোটের দিনই গণভোট হয় তাহলে বিএনপির দাবি এবং তার সঙ্গে যারা আছেন তাদের দাবিটা গ্রাহ্য করা হয়েছে। ফলে একটা দাবি তো গ্রাহ্য হয়েছে, আর এর সঙ্গে আরেকটি দাবি গ্রাহ্য করা হয়েছে, সেটি হচ্ছে যে 30টি প্রস্তাবে ঐকমত্য হয়েছে শুধু সেইগুলিতে নির্বাচন দলগুলি বাধ্য থাকবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে নোট অফ ডিসেন্ট রয়েছে যেগুলি, সেগুলিতে বাধ্য থাকবে না, সেগুলি নিয়ে সংসদে আলোচনা হবে। এখন কিছু কিছু জিনিস এই জন্য একটু অস্পষ্ট হয়ে গেছে। যেমন প্রথমে আমি প্রশ্নগুলো বলি। একটা হচ্ছে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এখন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে, এটা তো জুলাই সনদেই বলা হয়েছে। কিন্তু এই জুলাই সনদের অনুযায়ী তাহলে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে না, কারণ এখন তো তত্ত্বাবধায়ক সরকার নাই। জি, তার মানে এইখানে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হচ্ছে না। না, জুলাই সনদে তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে এবং আমরা হ্যাঁ না ভোট দিব হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকেই গঠন করা হবে। তাহলে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হচ্ছে, তাহলে এই নির্বাচনে তো তত্ত্বাবধায়ক সরকার নাই। কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে এই নির্বাচন নাকি জুলাই সনদের আলোকেই হচ্ছে। তাহলে তো এটা স্ববিরোধী হলো আর কি। আপনি আরেকবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, মানে জুলাই সনদ বলছে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার লাগবে, এটাও বলা হয়েছে যে এই নির্বাচন সামনে যেটা আছে সেটা জুলাই সনদেরই আলোকে। সব দল এটা বলেছে, সরকারও বলেছে। তাহলে তো এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার নাই। তার মানে কি হলো? জুলাই সনদে যে তত্ত্বাবধায়ক সরকার চাওয়া হয়েছিল এই নির্বাচনে সেটা নাই। ফলে এই নির্বাচনটা জুলাই সনদের আলোকে হচ্ছে না, আমাদের সংবিধানের আলোকে হচ্ছে। তাহলে সংবিধানের আলোকে যদি এই নির্বাচন হয় তাহলে জটিলতাটা থেকেই যায় যে আপনি কি সংবিধানের বিপরীতে গিয়ে একটা নির্বাচন করছেন যেটা 180 দিনের মধ্যে হয় নাই, প্রথমে 90 দিন এবং তারপরে 90 দিন, এবং তারপরে আবার এই সংবিধানের আলোকে তো করেনই নাই, গণভোটটাও সংবিধানের আলোকে করছেন না, একটা আদেশ দিয়ে করছেন। যতক্ষণ পর্যন্ত সংসদ সেটাকে বৈধ না করবে এই গণভোটটাও বৈধ হবে না। এইবার আসেন, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, এইটার বিষয়ে গণভোট হবে, ভালো কথা। এই ব্যাপারে আসলে সবাই মোটামুটি একমত। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুমোদন লাগবে। এইটা আবার বিএনপির যে মতামত সেটার বিরুদ্ধে, কারণ বিএনপি বলেছিল প্রাপ্ত আসনের অনুপাতে, আর ওনারা বলছেন প্রাপ্ত ভোটের অনুপাতে। ফলে বিএনপিকে এটা মেনে নেবে কিনা বা নিল কিনা এটা একটা প্রশ্ন আছে। কারণ বিএনপি বলার চেষ্টা করছিল যে প্রাপ্ত ভোটের অনুপাতে হইলে এমন অনেক ছোট ছোট দল উচ্চকক্ষে গিয়ে বসে যাবে যে তারা পরে উচ্চকক্ষ থেকে নিম্নকক্ষের যে কাজকর্ম সেটাকে ব্যাহত করবে, এটা তারা বলেছিল এবং নানান রকম সমস্যা তৈরি করবে। তাই তারা বলেছিল যে আসন ভিত্তির পিআর হবে, কিন্তু এইখানে বলা হয়েছে ভোটের ভিত্তিতে পিআর। ফলে পিআর হয়েছে ঠিকই, কিন্তু সেই পিআরটা মোট ভোটের ভিত্তিতে।
এইবার আসা যাক সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ। এইখানে কিন্তু মেয়াদ কিভাবে সীমিতকৃত হবে এই ব্যাপারে বিএনপির কিন্তু আপত্তি রয়েছে, কিন্তু সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ যে বিভিন্ন বিষয়ে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলি বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলি বাধ্য থাকবে। এখন এগুলো যদি একেবারে শুধু ঐক্য হয়েছে সেই পয়েন্টগুলি হয় তাহলে কোনো অসুবিধা নাই, কারণ তারা সবাই ঐকমত্য হয়েছেন। কিন্তু এইখানে যদি এই প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণের ক্ষেত্রে কিভাবে মেয়াদ সীমিতকৃত হবে এই ব্যাপারে যদি আপত্তির জায়গা থেকে থাকে তাহলে এটা একটা চিন্তার বিষয়। এইবার গোটা বিষয়টা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে উচ্চকক্ষে যদি ভোটের প্রাপ্তির ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হয় তাহলে ওইখানে দলীয় লোক ছাড়া আর কোনো লোক থাকবে না। হলে উচ্চকক্ষে কোনো ব্যক্তি দলের বাইরে ওইভাবে নির্বাচিত হতে পারবেন কি? না, সেই সুযোগ তো। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি যে আসনের ভিত্তিতে যখন উচ্চকক্ষ হবে দল সেখানে সংসদ সদস্যের বাইরেও অথবা তার দলের মেম্বারের বাইরেও মনোনয়ন দিতে পারবে। যদি সেটা হয়ে থাকে তাহলে ঠিক আছে, তা না হলে ঠিক নাই। কিন্তু এটাকে এখানে খুব একটা ব্যাখ্যা করা হয়েছে, এই ভাষণের মধ্যে সেটা ব্যাখ্যা করা হয় নাই। আমি কি আরেকবার বুঝিয়ে বলবো যে উচ্চকক্ষ হবে প্রাপ্ত ভোটের অনুপাতে। ধরা যাক আমি একটি দল, আমি 1% ভোট পেয়েছি, তাহলে উচ্চকক্ষে আমি আসন পাবো। তাহলে বা 3% ভোট পেয়েছি, আমি উচ্চকক্ষে একটা আসন পাবো। 3% ভোট পেলে একটা আসন, তাহলে আমি 3% ভোট পেলে একটা আসন পাবো। তো একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তো 3% ভোট পাওয়া সম্ভব না, ফলে কোনো স্বতন্ত্র ব্যক্তি উচ্চকক্ষে ভোটের পার্সেন্টেজে যেতে পারবেন না, দলের লোকই হইতে হবে। ফলে দল 3% ভোট পেয়ে যাদেরকে পাঠাবে তারা কি দলের লোকই হবে নাকি দলের বাইরের লোক হবে সেটি প্রশ্ন। তারা যদি দলের বৃদ্ধ সদস্য, দলের মনোনয়ন দেয় নাই এমন সদস্য, বিদ্রোহী সদস্য, কিংবা ধরেন যাদেরকে দল ডাম্প করতে চাচ্ছে এমন কিছু লোকজনকে ওখানে পাঠিয়ে দেয়, আমরা কিভাবে সেটা প্রিভেন্ট করব? যদি তারা বিভিন্ন বংশের লোক পাঠিয়ে দেয়, ভাগিনা, বোনের ছেলে, ভাইয়ের মেয়ে, এদেরকে পাঠায়, আমরা কি করে সেটা প্রিভেন্ট করব? ফলে এই প্রিভেনশন প্রসেসটা কি হবে সেটা এই ভাষণের মধ্যে আসলে কি উল্লেখ করা হয়েছে আমার মনে হয় নাই। তাই আমার কাছে মনে হয় যে এগুলা নিয়ে আবার একটা নতুন আলোচনা শুরু হয়ে যাবে। আপনি যদি পুরোটা চিন্তা করেন তাহলে উপরে চলে যান, সংসদের প্রথম 180 দিনেই সংবিধান সংশোধন হবে, মানে প্রথম 6 মাসের মধ্যে। সেটা তো না হলে আরো 30 দিন, এবং না হলে আরো 30 দিন, 180 আর 30 মিলে 210 দিন, তারপর আরো 60 দিন অপেক্ষা হবে। কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো মতামত নাই যে ওই যে 270 দিন পরে যেটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে, অটো পাসটা কি এখন আছে? নেই, অটো পাসটা নাই। তাহলে 270 দিন কমে 210 দিন হয়ে গেছে, তো কমলো 60 দিন। আর প্রথম 180 দিনের মধ্যেই সংবিধান সংশোধন করতে হবে, এইটাও কি আমরা সংসদকে বলতে পারি? আমরা আসলে এটা বলতে পারি না। সংসদকে আমরা কোনোভাবে মেয়াদ নির্দিষ্ট করে দিতে পারি না। সংসদ তর্ক করে যখন স্যাটিসফাইড হবে যে এইবার আমরা সংশোধনীতে পৌঁছেছি, তখনই কেবলমাত্র সংসদ একটি সংশোধনী আনবে। তাই আমার কাছে মনে হয় যে এখনো সংসদের যে সার্বভৌমত্ব ব্যাহত করা হচ্ছিল বলে যে প্রশ্নটি উঠেছিল সেটাই ভাষণের মধ্যে আছে। তারপরে এটা মন্দের ভালো যে নির্বাচন হচ্ছে, এটা নিশ্চিত হয়েছে, যেটা নিয়ে সবার খুব সংশয় ছিল। দ্বিতীয় সেটি হচ্ছে গণভোটও হচ্ছে, এটাও সবাই নিশ্চিত হয়েছে, যেভাবেই হোক গণভোট হবে। এবং তৃতীয় হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার থাকছে না, এইটাই সবচেয়ে বড় সুসংবাদ, যে তারা চলে যাচ্ছেন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে। এটা কেন সুসংবাদ? এটা এই জন্য সুসংবাদ, ওনারা ভালো মন্দ বিবেচনায় না, ওনাদের ভালো মন্দ বিবেচনায় না, এই জন্য যে বাংলাদেশ একটি নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংসদ পেতে যাচ্ছে।